আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেশ একটা বিরতির পর আপনাকে পাওয়া গেল। আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ। জনাব রাহাত মিনহাজ, একটা জিনিস আমরা যে আলোচনা শুরু করতে চাই, আপনি নিজে একসময় মিডিয়ার সঙ্গে জড়িত ছিলেন, এখন মিডিয়া বিষয়ক শিক্ষাদান করেন, শিক্ষক আপনি, সাংবাদিকতারই শিক্ষক। কিন্তু আমাদের একটা ঘটনা নিয়ে আমি আগেও এটা নিয়ে আমি একটু চিন্তা করতাম, এটা কেন হচ্ছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা আদালতের কাছ থেকে একটা অর্ডার নিয়ে এসেছিল যে তারেক রহমানের কোনো কথা প্রচার করা যাবে না, যেহেতু সে দণ্ডপ্রাপ্ত আসামি। এবং এবার দেখলাম শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি এই মুহূর্তে, কিন্তু দণ্ড পাওয়ার আগেই নির্বাহী আদেশে বলা হয়েছিল ওনার কোনো বক্তব্য সরাসরি আমাদের মিডিয়াগুলোতে প্রচার করা যাবে না। সবশেষে উনি একদিন আগে এনডিটিভিকে যে ইন্টারভিউটা দিয়েছিলেন ভারতের মিডিয়া, সেটাকে কেন্দ্র করে সেটা ওই নিউজের খবরটা কোথায় কিভাবে ছাপা হয়েছে, এভাবে ইনডাইরেক্টলি আমাদের দেশে অনেক মিডিয়া সেটাকে প্রচার করেছে। তো এটা নিয়ে দেখলাম সরকারের যিনি প্রধানমন্ত্রী, যিনি তথ্য বিষয়ক উপদেষ্টা আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে, তাই বাংলাদেশের গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়। এর আইনগত দিক একটা আছে, আবার এর একটা নৈতিক দিকও আছে। তো সাংবাদিকতা এবং গণযোগাযোগের শিক্ষক হিসাবে আপনি এই পুরো ঘটনা এবং ওনার বক্তব্য আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাই। আমি শিক্ষকতা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি ছোট্ট করে একটু বলি যে যে কথাটা আসলে আপনি তুলে ধরলেন, এই কথাটার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে, বর্তমান এই যুগে আপনি আইন করে কারো বক্তব্য বন্ধ করে আপনি যে সাফল্য অর্জন করতে চান, সেটা সম্ভবপর নয়। কারণ আমি যদি সত্যি কথা বলতে, বর্তমানে আমি যদি আপনাকে বাংলাদেশের মানুষের মিডিয়া কনজিউমিং বিহেভিয়ারের কথা বলি, মানুষ আসলে গণমাধ্যম থেকে প্রাথমিক সোর্স হিসেবে তথ্য এখন আর খুব বেশি পায় না। মানুষ আসলে তথ্য সংগ্রহ করে হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকে। তার মানে হচ্ছে, আপনি যদি মনে করেন যে গণমাধ্যমগুলোকে আইন দেখিয়ে, আদালত দেখিয়ে, শাসিয়ে বা নানাভাবে আপনি ক্যাপচার করে কোনো বিষয়ে সংবাদ প্রচার থেকে বিরত রাখবেন বা কোনো কিছুতে বাধ্য করবেন, সেটা আসলে কার্যকর হবে না। এটা এটা সম্ভবপর না, এটা ইম্পসিবল, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যদি, আদালত যদি কোনো ধরনের কোনো বিষয়ে রায় প্রদান করে, সেটা আমি মানার পক্ষে। কিন্তু আবার এটাও ঠিক যে হচ্ছে আপনার আহ কোনো বিষয়ে কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো রাজনৈতিক দলের প্রধান, তার বক্তব্য যদি আপনি আইন দিয়ে ঠেকাতে চান, এটা এটা প্রথমত হচ্ছে বাস্তবসম্মত নয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি মনে করি এটা নৈতিক ভাবেও ঠিক নয়। দেখুন, যখন আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন আমল ছিল, তখন কিন্তু তারা প্রবল ভাবে গণমাধ্যমের উপর তাদের আপনার, আমি বলবো কবজা, বা গণমাধ্যমের উপর তাদের হচ্ছে নানাভাবে আপনার নানা কিছুকে কন্ট্রোল করার একটা প্রবণতা ছিল। আপনি যদি সেই প্রবণতাকেই এখন কপি করতে থাকেন, আপনি যদি সেই প্রবণতাকেই মানুষের উপর চাপিয়ে দিতে থাকেন, এবং আপনি যদি একই পথ অনুসরণ করতে থাকেন, তাহলে তো আমি শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের সাথে এই সরকারের আচরণের তো খুব বেশি পার্থক্য দেখি না। আমি আপনাকে খুব ঠান্ডা মাথায় এবং সুস্থভাবে বলছি যে দেখুন, একটা বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির পরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে। বাংলাদেশের মতো দেশে সমস্যা সীমাহীন। এই দেশের শাসনভার পরিচালনা করা অনেক কঠিন। তো এই প্রেক্ষাপটে আমি এই সরকারের সাফল্য কামনা করি, অন্তর থেকে সাফল্য কামনা করি। আমি আমার এই রাষ্ট্রের স্থিতিশীলতা কামনা করি। সাথে আবার এটাও কামনা করি যে কোনো না কোনো ভাবে সেই যে আংশিক ফ্যাসিবাদী যে আচরণ, যে আচরণটা আমরা আসলে প্রায় 16 বছরের শাসন আমলে অনেকটা দেখেছি, সেটারই আবার পুনরাবৃত্তি যাতে কোনোভাবে না হয়, সেটাও আমাদের আসলে চিন্তা করা প্রয়োজন। আমরা সেই পুনরাবৃত্তি দেখতে চাই না।
জি, এখন এখানে দেখেন কতগুলি বিষয় উনি বলেছেন, আমি ওনার কথা থেকে কয়েকটা কথা নিতে যাচ্ছি। একটা হচ্ছে উনি বলেছেন যে এই বিষয়ে সরকার এখনই খুব কঠোর অবস্থানে যাচ্ছে না, কিন্তু গণমাধ্যমে আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনিও বললেন, পরে যেটা বললেন উনি, ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা যেতে পারে। এখানে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি যেন আমি দেখতে পাচ্ছি। তার মানে ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথা। তার মানে ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ কি তাহলে সবসময় থাকছে? যদি থাকে, সেটা কি স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করে? প্রথমত দেখেন, আমি খুব সহজ করে বলি। প্রথম কথা হচ্ছে, আপনি কোন রাজনৈতিক দলের প্রধান, ধরে নেন তিনি দণ্ডপ্রাপ্ত, ধরে নেন তিনি অপরাধী, তার বক্তব্যকে আপনি কোনোভাবে গণমাধ্যমে প্রচার করা বন্ধ করে আপনি আসলে মানুষের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন রাখতে পারবেন না, যদি মানুষ তাকে শুনতে চায়। আপনি যদি কারো বক্তব্য শুনতে চান, গণমাধ্যমকে বন্ধ করে আপনি সেটা শোনা থেকে মানুষকে বিরত রাখতে পারবেন না। বর্তমান টেকনোলজির যে যুগ, বর্তমানে যে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, সেটা সম্ভবপর নয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনার, আপনি গণমাধ্যমকে হুমকি ধমকি নানা আইন কানুন দেখিয়ে গণমাধ্যমকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা সম্ভবপর নয়। এটা যদি আপনি প্রবলভাবে চেষ্টা করেন, আমার ধারণা বা আমার ধরেন আমার শঙ্কা যে এর ফলাফলটা উল্টো হবে। তো নতুন একটা সরকার ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতায় আসার পরে আপনার গণমাধ্যমকে এত বৈরী করে ফেলবে, গণমাধ্যমকে প্রতিপক্ষ বানিয়ে ফেলবে, আমার মনে হয় না এই সরকারের জন্য সেটা ভালো কোনো পদক্ষেপ হবে। যে আরেকটা বিষয় এই প্রসঙ্গে আমি শেষ প্রশ্নটা করি, সেটা হলো যে উনি নিজে কিন্তু স্বীকার করেছেন এটা। উনি বলেছেন যে বিদেশি গণমাধ্যমে যখন কারো বক্তব্য প্রকাশ হয়, যেমন শেখ হাসিনার বক্তব্য প্রকাশ হয়, সেটা নানা মাধ্যমে জনগণ জেনে যায়, মানুষ জেনে যায়। উনি নিজে এটা স্বীকার করছেন, তারপরে উনি বলছেন যেন প্রচার না করা হয়। তাহলে একটা খবর, যে খবরের প্রতি আমার পাঠকদের, আমার দর্শকদের আগ্রহ আছে, সেই খবরটা যদি বাইরের গণমাধ্যমে প্রচারিত হয় এবং যদি সেটা আমরা প্রচার করতে না পারি, তাহলে কি গণমাধ্যমের এই যে মানুষের কাছে গ্রহণযোগ্যতার যে প্রতিযোগিতা প্রতিনিয়ত থাকে, সেই প্রতিযোগিতায় কি আমরা আলটিমেটলি পিছিয়ে যাচ্ছি না? আমাদের দেশের মানুষ যদি বাইরের গণমাধ্যমের উপর নির্ভর করে প্রকৃত তথ্যটা জানার জন্য, সেটা কি আমাদের গণমাধ্যমের অস্তিত্বের জন্য হুমকি নয়? না, তা তো বটেই। আর গণমাধ্যম, শোনেন, গণমাধ্যম চলবে গণমাধ্যমের মতো করে। গণমাধ্যম কিভাবে চলবে এটা আইন আদালত বা সরকারের ঠিক করে দেওয়ার বিষয় নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, বর্তমান সময়ে এই তথ্য প্রযুক্তির যুগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, গণমাধ্যমের আদেয়কে নিয়ন্ত্রণ করা, ইভেন যে বিষয়ে মানুষ জানতে চায় সেই বিষয় থেকে মানুষকে বিরত রাখা, এটা একেবারেই অসম্ভব, এটা সম্ভবপর নয়। বরঞ্চ আমি বলি, আপনি যা নিষিদ্ধ করবেন, আপনি যা আটকে রাখতে চাইবেন, আপনি যা চাপা দিয়ে রাখতে চাইবেন, মানুষ সেটা খুঁজে খুঁজে বের করে দেখবে, শুনবে। তো ফলাফলটা উল্টা হবে। এটা সত্যি কথা বলতে, যারা ক্ষমতাসীন থাকে, ক্ষমতায় থাকে, তারা তো অনেক ক্ষেত্রে আপনার টিনের চশমা পরেন, তারা অনেক কিছু আর দেখতে পান না। হ্যাঁ, এখন আসলে আমি জানি না যে তিনি তো খুবই সংবেদনশীল মানুষ, গুণী মানুষ, অনেক বাকপটু মানুষ। হ্যাঁ, তিনি আসলে কি বুঝছেন এটা আসলে তিনিই ভালো বোঝেন, কিন্তু আমি খুব সামান্য একজন শিক্ষক হিসেবে মনে করি এটা আসলে এইভাবে সফল হওয়ার সম্ভাবনা কম। আর গণমাধ্যম তার নির্দেশনা অনুযায়ী, আদালতের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যম চলবে, এটা মনে হয় না গণমাধ্যম সেটা চলার জন্য প্রস্তুত বা চলবে। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। এই প্রসঙ্গটা আপনি জানেন যে আমাদের দেশে, আমাদের বিশেষ করে সেনানিবাসে শিখা অনির্বাণ নামে একটা প্রজ্বলিত শিখা দীর্ঘদিন ধরে ছিল। সেই 1900 সম্ভবত 87 সাল থেকে মতো ছিল, আমার ঠিক খেয়াল নেই, মনে হয় নাকি আরো আগে। না, এটা 77 সাল হবে, 77। 77 সাল থেকে ছিল। 1977 থেকে এটা জিয়াউর রহমান একটা শিখা অনির্বাণ নামে একটা গ্যাসের শিখা জ্বলছিল, আমরা বহুবার দেখেছি। এটা সেনাবাহিনীর সেনানিবাসের ভেতরে ক্রমাগত এখানে গ্যাসের আগুন এখানে জ্বলতো, এটা কখনোই নিভবে না, নেভানো হবে না, এই ধরনের কথাই বলা হতো। তখন অনির্বাণ শব্দ যখন বলা হয়, অনির্বাণ মানে
সে সবসময় এটা কখনো মানে নির্বাণ করা হবে না এটাকে। সেই শিখাটা নির্বাণ করা হয়েছে মে মাসের ফার্স্ট উইক, এবং বলা হচ্ছে যে এটা করা হয়েছে যে যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকট একটা দেখা দিয়েছে, এগুলোর কারণে এটাকে নিভিয়ে ফেলা হয়েছে। এখন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যে সাহস এবং আত্মত্যাগ, তারই প্রতীক হিসাবে কিন্তু এই শিক্ষাটাকে জ্বালানো হয়েছিল। এটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য আসছে। এটা আসলে আপনি কিভাবে দেখছেন এই ঘটনা? দেখুন জনাব মাসুদ কামাল, এটা হচ্ছে খুবই সংবেদনশীল, স্পর্শকাতর বিষয়। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিষয় এবং এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী ওতপ্রোতভাবে জড়িত। তো এই বিষয়ে আসলে ঢালাও মন্তব্য করা, এই বিষয়ে আসলে সরাসরি কোনো বিষয়ে মন্তব্যে পৌঁছানোটা খুব বুদ্ধিমানের কাজ নয় বলে আমি মনে করি। তবে আমি একটা জিনিস এই বিষয়ে সংবাদ পড়ার জন্য আসলে খুব আমি চেষ্টা করছিলাম যে কোথায় কি প্রকাশিত হয়। আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি, আজকে সকালবেলা যখন আমি বিভিন্ন সংবাদপত্র দেখছিলাম, তখন দেখলাম যে বিবিসি বাংলা, তার যে ওয়েব পেজ, তারা আসলে তাদের যে পত্র পত্রিকার সংবাদের যে বিশ্লেষণ ভিত্তিক একটা রিপোর্ট প্রকাশ করে প্রতিদিন সকালবেলা, তারা আজকে সেখানে এই সংবাদটাকেই তারা প্রধান করেছে এবং তারা রেফারেন্স ব্যবহার করেছে দ্য নিউজ পত্রিকার একটি সংবাদ। আমি কিন্তু এই সংবাদটা আগে জেনেছি বাংলাদেশের বাইরের একটা নিউজ পোর্টালের মাধ্যমে, পরে আমি খুব অপেক্ষায় ছিলাম যে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো এটা কবে সংবাদ আকারে প্রকাশ করবে। আমি আপনাকে শুরুতেই বলছিলাম এটা কিন্তু খুবই স্পর্শকাতর এবং খুবই সংবেদনশীল বিষয়। হ্যাঁ, যে কারণ দেখেন, বাংলাদেশের কোনো গণমাধ্যমের সংবাদ করেনি। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের 40টা টেলিভিশন, 1,500-এর মতো সংবাদপত্র, কোনো সংবাদ মাধ্যম সেই নিউজটা করতে যায়নি, শুধুমাত্র আপনার নিউ এইজ ছাড়া। আমি নিউজ পত্রিকার সংবাদটা আপনাকে একটু দেখাই, আমার কাছে আছে। আমি এটা নিউজ পত্রিকার শেষ পাতায় এই সংবাদটা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, আমি এই নিউজটা খুব মনোযোগ দিয়ে পড়লাম। এর মাত্র 2 কলামের ছোট্ট একটা নিউজ। হ্যাঁ, এই নিউজে যা বলা হয়েছে, আমি একটু আপনাকে দুটো প্যারা একটু পড়ে শোনাই জনাব মাসুদ কামাল, আপনার সময় থাকলে আর কি। তো এখানে বলছে, দ্য শিক্ষা অনির্বাণ, এ মেমোরিয়াল symbolizing enduring courage and supreme sacrifices of the armed forces during the 1971 Liberation War, located in the Dhaka cantonment, has now been kept mostly off since May 2 as part of the government's uh, austerity measures to save energy. এটা পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকছে। এবং বলা হচ্ছে কি যে জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের যে হচ্ছে আপনার সামগ্রিক যে পরিকল্পনা বা প্রক্রিয়া, তার অংশ হিসেবে এটা আপনার বন্ধ রাখা হয়েছে। এবং এটা দ্য নিউজ সংবাদ কিভাবে করেছে, তারা আইএসপিআর এর কাছে লিখিত জানতে চেয়েছিল যে এটার কারণ কি, প্রেক্ষাপট কি। তখন আইএসপিআর তাদেরকে লিখিত উত্তর দিয়েছে বা তথ্য দিয়েছে, তার ভিত্তিতে দ্য নিউজ এই সংবাদটি করেছে। এবং সেখানে আইএসপিআর আর কি জানিয়েছে আমি একটু ছোট্ট করে আপনাকে পড়ে শোনাই। এখানে লেখা আছে আইএসপিআর এর বরাত দিয়ে, as part of these measures, the Shikha Anirban in Dhaka cantonment has not been kept continuously burning since May 2, 2016, said ISPR. ওই যে আপনার জ্বালানি সংরক্ষণের যে আপনার সরকারের নির্দেশিকা বা আহ্বান, সেটাকে আপনার আমলে নিয়েই আইএসপিআর বলছে যে ঢাকা ক্যান্টনমেন্টের এই শিক্ষা অনির্বাণকে এখন যেটা আপনার ধারাবাহিকভাবে জ্বলতেই থাকতো, সেটা বন্ধ করা হয়েছে। এবং পরের দিকে আবার বলা হয়েছে যে রাষ্ট্রীয় এবং সামরিক বাহিনীর অনুষ্ঠান যখন হয়, তখন আবার এই শিক্ষা অনির্বাণটা প্রজ্বলন করা হয়। দেখুন যারা মাসুদ কামাল, আমি আবারও বলছি, এটা খুবই সংবেদনশীল, খুবই স্পর্শকাতর বিষয় আর কি। হ্যাঁ, এর সাথে রাষ্ট্রের আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন বা গুরুত্বপূর্ণ বডি এর সাথে যুক্ত। এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না, বা আমি মন্তব্য করতে চাইও না, কারণ আসলে এর ভেতরে হয়তো আরো অনেক কিছু জানাশোনার আপনার বাকি থাকতে পারে। কিন্তু আমি যেটা একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সামান্য শিক্ষক হিসেবে, দেখুন আমরা 5 আগস্টের পাল্লাবদলের পর থেকে আমরা ক্রমাগত দেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক, স্মৃতিচিহ্ন, মুরাল, জাদুঘরগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে। এবং সেগুলো এতদিন পরে, 2 বছর পার হয়ে গেছে, নতুন আপনার সরকার, আপনার 2 বছর হতে যাচ্ছে, নতুন সরকার আপনার গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে। ধরে নিলাম শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ফ্যাসিবাদের প্রতীক, ধরে নিলাম আমি,
কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য, 7 জন বীরশ্রেষ্ঠ শহীদের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের মুরাল তো আর কোনো দোষ করেনি। সেগুলোকেও তো যথাযথভাবে আপনার সম্মান দিয়ে তো আপনার পুনঃস্থাপন, সংস্কার এগুলো তো করা হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর আজ পর্যন্ত কেউ আপনার ঠিক করতে যায়নি। তো এরকম নানা প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের আপনার স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো কিছু যখন আপনার কোনো সিদ্ধান্তের কারণে বন্ধ করা হয়, তখন হয়তো অনেকেই আসলে আহত হতে পারেন। আমি একজন খুব সামান্য নাগরিক হিসেবে আমার মনে হয়, ধরেন এই শিখা অনির্বাণের এই শিক্ষাটা জারি রাখতে কত কিউসেক গ্যাসের প্রয়োজন হয়, কত জ্বালানির প্রয়োজন হয়। এই দেশে তো সবকিছুই চলছে, শিক্ষা অনির্বাণটাই বন্ধ রাখতে হবে? আমি একজন খুব সামান্য নাগরিক হিসেবে এটা বন্ধ হওয়াতে আমি আসলে কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি। হয়তো আমার কষ্ট পাওয়া, ব্যথা পাওয়া, যন্ত্রণা পাওয়া কারো কোনো যায় আসে না, আমি কাউকে দোষারোপও করছি না, আমি কাউকে দায়ও দিচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের এত গুরুত্বপূর্ণ একটা স্মারক, যেটার আপনার উদ্বোধন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 16ই ডিসেম্বর। 1977 সালের 16ই ডিসেম্বর পরে কোনোদিন এই শিখা অনির্বাণ নেভানো হয়নি বা বন্ধ করা হয়নি। কিন্তু এখন যে কারণেই করা হোক, যেটাই করা হোক, একজন সামান্য নাগরিক হিসাবে এটা আমার কাছে খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। আমার কাছে মনে হয়েছে আমরা অন্য কিছু বন্ধ করে হলেও শিখা অনির্বাণকে হয়তো আমরা চালু রাখতে, ধারাবাহিকভাবে জ্বালিয়ে রাখতে পারতাম। আমি আপনার মাধ্যমে সামান্য আহ্বান জানাই যে দেখুন, হয়তো অন্য জায়গায় আপনারা বিদ্যুৎ সাশ্রয় করেন, অন্য জায়গায় গ্যাস সাশ্রয় করেন, সম্ভব হলে মুক্তিযুদ্ধের এই স্পর্শকাতর, এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি, স্মারকটিতে যাতে শিখা অনির্বাণটা আপনার প্রজ্বলিত থাকে, সবসময় যাতে জ্বলে, সেই ব্যবস্থাটা আপনারা করুন। এই অনুরোধ জানানো ছাড়া, এই অনুনয় জানানো ছাড়া আমার আর কোনো কিছু বলার নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আমি কেবল দুটো কথা বলতে চাই এখানে আপনাদের সঙ্গে। আমি শিখা অনির্বাণ নিয়ে প্রথমে বলি, যদি গ্যাস বেশি খরচ হয়, আপনি গ্যাসের খরচ কমানোর ব্যবস্থা করেন, শিখাটাকে ভিন্ন একটা রূপ দিতে পারে। ওই দাও দাও করে জ্বলার ভঙ্গিটাও অন্যভাবে রূপান্তরিত করা যেতে পারে। কিন্তু যে শিখাটার নামই দেওয়া হয়েছে অনির্বাণ, সেটাকে নির্বাণ করার মাধ্যমে আপনারা কি বুঝাতে চাইবেন, এটা কিন্তু একজন সাধারণ জনগণ হিসাবে আমি বুঝতে পারিনি। আমি আশা করবো এই ব্যাপারে সামরিক বাহিনী যারা আছেন, সেনাবাহিনী, তাদের পক্ষ থেকে প্রয়োজন একটা ব্যাখ্যা আপনি দিতে পারেন। আপনি হয়তো বিচ্ছিন্ন কোনো জগতের মানুষ নন। আর এটা তো আপনাদের সেনাবাহিনীর যারা নাকি তাদের যে বীরত্ব আমাদের স্বাধীনতা যুদ্ধে, তাদের যে আত্মত্যাগ, তার স্মরণেই কিন্তু এটাকে প্রজ্বলিত করা হয়েছিল। এটা তারা দেখবেন বলে আমি আশা করি। আর মিডিয়া নিয়েও আমার কিছু বক্তব্য আছে। সেটা হলো যে মিডিয়ার এই যে বিধিনিষেধটা, এই বিধিনিষেধ ভাই কেউ মানবে না আপনাদের। শেখ হাসিনার বক্তব্য আপনার প্রচারে মানা করেছেন, শেখ হাসিনার সরকার কিন্তু তারেক রহমানের বক্তব্য প্রচারে মানা করেছি। তখন কি আমরা তারেক রহমানের বক্তব্য এই জাতি জানতো না? এই জাতি কি নিজেদের মতো করে সংগ্রহ করতো না? তার হচ্ছে বড় কথা, তারেক রহমানের সঙ্গে তখন প্রায় প্রতিদিন তার দলের নেতা কর্মীরা জুম মিটিং করত, এবং সেই জুম মিটিং এর মাধ্যমে সেই বক্তব্য কিন্তু তারা জনগণকে জানাতেন। তো যখন জুম মিটিং করে ওনার বক্তব্য শোনা যাবে না, জুম মিটিং এ যে লোকগুলি উপস্থিত থাকতেন বাংলাদেশে ওনার দলের, তারা কি দেশের নাগরিক ছিল না? তারা কি শুনতো না? তারা তো শুনতো। কারণ তারা শুনতে পারতো, দেশের সাধারণ মানুষ শুনতে পারতো না। কেন? এই যে শুনতে না দেওয়ার যে চেষ্টা, আকাঙ্ক্ষা, এটাকে আর যাই বলে না, গণতন্ত্র বলা যায়। আমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।